হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের অধিবৃত্ত বা প্যারাবোলা এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টিতে অতি সংক্ষিপ্ত উত্তর অঙ্কের 6 নম্বর থেকে স্টার্ট করবো, কারণ এর আগের পার্টটাই 5 নম্বর করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, দেখুন 6 নম্বর অঙ্কটা কী আছে। y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত 3x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0 এবং x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী হলে অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখুন এখানে কোশ্চেন নম্বর 6। প্রথম অধিবৃত্তের সমীকরণ কী আছে? y স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, y স্কোয়ার ইকুয়াল 4ax। এখানে দুটো সরলরেখা বলেছে, এখানে আমি 1 নম্বর দিলাম। এটাকে সরলরেখা দুটি সমীকরণ কী আছে দেখানো? 3x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। আর একটা সরলরেখা কী আছে দেখে নাও, x প্লাস 3y এক্স প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুটো আমরা এটাকে বলতে পারি। তাহলে আমি এইভাবে রাখছি দেখে নাও। তাহলে এই দুটো আছে, এখান থেকে এই বলেছে কি এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী হচ্ছে কি এই অধিবৃত্ত। তাহলে এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করবো, মান বের করে এখানে এক্স ওয়াইয়ের মান বসিয়ে এর মানটা বের করবো, তারপরে আমরা নাভিলম্বের দৈর্ঘ্য আর নাভির স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে দেখে নাও এটা আছে তো। তাহলে কীভাবে বের করবো? আমরা এক্স আর ওয়াই বের করতে হবে। একটা কাজ করছে দেখে নাও, আমি এর সঙ্গে এটাকে আমি করছি 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ বলছি। তাহলে এর সঙ্গে আমি দেখে নাও আমি কী কাটতে যাই সেটা চিন্তা ভাবনা করতে হবে। আমি যদি ওয়াই কাটতে যাই বা এক্স কাটতে যাই সেই হিসাবে দেখবো আমরা। প্রথমে আমি একটা কাজ করছি, এর সঙ্গে 1 গুণ করছি, এক্স আছে এটা 3x আছে, আমি এক্স কাটতে চাইছি। ওকে, এর সঙ্গে 1 গুণ বা যা আছে তাই থাকবে, এর সঙ্গে শুধু 3 গুণ করতে চাইছি। তার মানে কী হবে দেখে নাও, 2 মাইনাস, বা আমি যদি এইটা থেকে এইটা মাইনাস করি বা এটা রাখছি কোনো অসুবিধা নেই, 2 মাইনাস 3 বা এর সঙ্গে 3 গুণ 3, 3 নম্বর ইন্টু 3। অর্থাৎ বা আমি এখানে লিখে দিতে পারি 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণের সঙ্গে 3 গুণ করে 2 নম্বর সমীকরণ বিয়োগ করিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও। তাহলে এর সঙ্গে 3 গুণ হচ্ছে, তাহলে এটা 3x প্লাস 3 3 9 9y মাইনাস 3, 3 1 3 মাইনাস 3। ওকে, এটা তার সঙ্গে এটা মাইনাস হবে, মাইনাস 3x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। ভালো করে দেখানো, এর সঙ্গে এটা মাইনাস করেছি। ওকে, তাহলে এর সঙ্গে 3 গুণ করেছি, 3 গুণ করার পর এই করে মাইনাস করেছি। তাহলে 3x প্লাস 3 3 9y মাইনাস 3 মাইনাস 3x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার কাটাকুটি যাবে দেখানো, তাহলে 3x কেটে যাচ্ছে, তাহলে বা প্লাস 9y মাইনাস ওয়াই, তাহলে এটা 8y হয়ে যাবে। ওকে, মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে বা y ইকুয়াল টু 1, এখানে এটা অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি 8y ইকুয়াল টু 8, তাহলে y ইকুয়াল টু 8/8, তাহলে এখানে y ইকুয়াল টু 1 চলে আসবে। ওকে, পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা যে কোনো একটা সমীকরণ বসিয়ে দাও, 2 নম্বর সমীকরণে এক্স ওয়াইয়ের মান বসিয়ে পাই। এখানে লিখে দিচ্ছি 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে কী হবে দেখে না, যদি বসাই তাহলে অতএব 3x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে বা 3x ওয়াইয়ের মান 1 হচ্ছে প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে বা 3x প্লাস 5 আর 1 6 6 ইকুয়াল টু 0, তাহলে বা 3x ইকুয়াল টু মাইনাস 6, তাহলে বা x ইকুয়াল টু মাইনাস 6/3, 3 2 6, তাহলে এখানটা পাচ্ছি কি x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 আর y ইকুয়াল টু মাইনাস 1। ওকে, তাহলে আমরা যে বিন্দু স্থানাঙ্ক পাবো সেই বিন্দুটা যে কি -2, 1, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার এই এক্স ওয়াই বিন্দুগামী হচ্ছে কোনটা? 1 নম্বর অধিবৃত্ত সমীকরণ। তাহলে বলতে পারি
আবার বা আমরা বলতে পারি কি অতএব সরল রেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক -2,1। ওকে, -2,1, তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি -2,1। এবারে কি হচ্ছে 1 নম্বর অধিবৃত্তটি এই ছেদবিন্দুগামী, তাহলে অতএব বা এখানে লিখতে আবার অধিবৃত্তটি এই বিন্দুগামী হলে বা এই বিন্দুগামী, অর্থাৎ তাহলে আমি এই বিন্দুগামী মানে কি এক্স আর ওয়াই এর জায়গায় এই মানটা বসাতে পারি। তাহলে ওয়াই কত আছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স হচ্ছে -2, তাহলে বা 1 ইকুয়াল টু -4 দুগুণে 8, যেখানে কত 4 দুগুণে 8a, তাহলে বা a ইকুয়াল টু -1/8, a ইকুয়াল টু -1/8 আমরা পেয়ে গেলাম 4 দুগুণে 8, তাহলে a ইকুয়াল টু -1/8। কী চেয়েছে দেখুন, এখানে বলেছে কি অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ, নাভিলম্বের দৈর্ঘ্য, অতএব নাভির স্থানাঙ্ক সেটা কত হবে a,0 হয়। নাভির স্থানাঙ্ক কী হচ্ছে a,0, দেখে নাও এই y² 4x মানে অধিবৃত্তটি কেমন এইরকম। ওকে, এইটা তাহলে নাভির স্থানাঙ্ক a,0 অর্থাৎ -1/8, 0 -1/8, 0, অর্থাৎ অধিবৃত্তটি অ্যাকচুয়ালি উল্টে আছে, এই দিকে থাকবে, এইরকম হবে। ওকে, এইরকম হবে এই দিকে। ওকে, আর কি দেখো নাও নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 4a ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 4a ইকুয়াল টু -1/2 হবে, -1/2, অর্থাৎ 4 ইন্টু -1/8, 4 দুগুণে 8, তাহলে -1/2, তাহলে এটা হচ্ছে কি নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কি দেখে নাও কত হচ্ছে -1/2, আর নাভির স্থানাঙ্ক হচ্ছে কত হচ্ছে দেখে নাও, নাভির স্থানাঙ্ক এখানে বেরিয়েছে -1/8, 0। তাহলে দেখুন অ্যান্সারটা কী আছে, কোশ্চেন নাম্বার 6 -1/8, 0, এবং নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে -1/2, তাহলে দৈর্ঘ্য যেহেতু আছে তাহলে এর মড ভ্যালু নিতে পারি ইকুয়াল টু 1/2 একক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও, পরের কোশ্চেনটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা কী বলছে দেখে নাও, 7-এর 1 প্রথম অঙ্কটা দেখে নাও, y² ইকুয়াল টু 4x অধিবৃত্তটি 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 12y -1 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রগামী হলে, একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে, এই অধিবৃত্তটি ওই বৃত্তের কেন্দ্রগামী, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। খুবই সহজ। একইভাবে এখানে দুটো সরলরেখা বলে দিয়েছিল, আর এখানটা কি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে। অর্থাৎ আমি যদি কোশ্চেনটা দেখি 7 নম্বর কোশ্চেন, এখানে অধিবৃত্তের সমীকরণটা কী আছে দেখে নাও, 4ax একই আছে, আমি এটাকে 1 নম্বর সমীকরণ রাখছি। আর বৃত্তের সমীকরণটা দেখে কী আছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ সেটা কী আছে দেখে নাও, 2x², এখানে কী বলেছে দেখে নাও, 2x² প্লাস 2y², তারপরে কি -4x, ওকে -4x প্লাস 12y -1 ইকুয়াল টু 0। একটা কাজ করছি, উভয় পক্ষ সবার মানে এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছে, তাহলে 2 কমন নিলে কী হবে দেখো না, তাহলে বা 2 কমন নিলে x² প্লাস y² মাইনাস 2x প্লাস 6y, ওকে 6 দুগুণে 12 -1/2 ইকুয়াল টু 0, কারণ এখানে 1 আছে। তার মানে এখানে কত পাচ্ছি দেখে নাও, তার মানে এখানে কত পাচ্ছি দেখে নাও, তাহলে এখানে বলতে হয় তাহলে বা x² প্লাস y² প্লাস এটা কীভাবে লিখছি দেখে নাও, 2 ইন্টু -1 ইন্টু x, ওকে প্লাস 2 ইন্টু 3
ইন্টু ওয়াই, ওকে, মাইনাস হাফ ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর বলছি। তাহলে একটি বৃত্তের সাধারণ সমীকরণ, একটি বৃত্তের সাধারণ সমীকরণ, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে 3 নম্বর। তাহলে কম্পেয়ার করে আমি এখানে জি আর এফ এর মান বের করতে পারবো, সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক চলে আসবে। ওকে, যেখানে বৃত্ত চ্যাপ্টার আমি এটা ডিটেলসে পড়িয়েছিলাম যে কীভাবে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা যায়। ওকে, তাহলে 2 এবং 3 তুলনা করিয়া পাই, তাহলে কি পাওয়া যাবে দেখো, 2 আর 3 তুলনা করলে আমরা পাচ্ছি কি জি ইকুয়াল টু -1 আর কি এফ ইকুয়াল টু 3। ওকে, এফ ইকুয়াল 3। অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ফর্মুলা কি -g -f। তাহলে দেখে নাও, তাহলে -1 তাহলে 1, -3। তাহলে এইটাই হচ্ছে কি এই বৃত্তের, যেই বৃত্তটা এখানে গিভেন আছে তার কেন্দ্রের স্থানাঙ্ক। এবারে কি বলা হয়েছে কি এই 1 নম্বর অধিবৃত্তটি এই বৃত্তের কেন্দ্রগামী। ওকে, অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী হলে তাহলে এক্স ওয়াই জায়গায় আমরা মনে বসাতে পারি। তাহলে অতএব আবার বলতে পারি কি আবার প্রদত্ত অধিবৃত্তটি ওকে 1, -3 বিন্দুগামী। অতএব বলতে পারি কি ওয়াই জায়গায় কত হবে -3 তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স হচ্ছে 1। তাহলে বলতে পারি বা 3 থেকে 9 9 ইকুয়াল টু 4a, তাহলে বা a ইকুয়াল টু 9/4। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 9/4। প্রথমে কি বের করতে হবে এখানটায় নাভির স্থানাঙ্ক। ওকে, নাভির স্থানাঙ্ক। অতএব নাভির স্থানাঙ্ক a, 0 ইকুয়াল টু 9/4, 0। আর কি বের করতে বলে দেখে নাও, তারপরে কি বলে নাভিলম্বের দৈর্ঘ্য। ওকে, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য সেটা কি 4a ইকুয়াল টু কত হবে দেখো, 4a ইকুয়াল টু 9 একক। আর কি বলেছে নিয়ামকের সমীকরণ, এখানে বলেছে কি নিয়ামকের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণটা কী হবে দেখে নাও, আমরা জানি কি এক্স প্লাস এ হয়, এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখে নাও ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়। তাহলে এর মানটা বসে দেবো বা এক্স প্লাস 9/4 ইকুয়াল টু 0। তার মানে বলতে পারি কি 4x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে কি নিয়ামকের সমীকরণ। তাহলে দেখে নাও কীভাবে বের করলাম, যে বৃত্তের সমীকরণ দিয়েছে সে তার কেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম, সেই কেন্দ্রগামী হচ্ছে এই অধিবৃত্ত। তাহলে এখানে এক্স আর ওয়াই জায়গায় মান বসিয়ে এর মান বের করলাম, তার নাভির স্থানাঙ্ক a, 0 পেয়ে গেলাম। আর নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a 9 একক, সেটা লিখে দিলাম। নিয়ামকের সমীকরণ এক্স প্লাস এ, তাহলে এখানে এর মান বসিয়ে দিলাম, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখে না কত সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, 7-এর 2 নম্বরটা কী বলছে দেখে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 12y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রগামী হলে অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। একই অঙ্ক, 7-এর 1 আর 2 একই অঙ্ক। ওকে, দেখে নাও আমি তবু এখানে 2x ছিল বলে এখানে এক্স স্কোয়ার করলাম, কিন্তু অলরেডি এটা দেওয়া আছে এরকম টাইপের। তাহলে একই পদ্ধতিতে যেইভাবে করে যেতাম এখান থেকে একই পদ্ধতিতে তোমরা করবে, প্রায় একই অ্যান্সার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, আশা করি তুমি এটা পারবে। ওকে, তাহলে 7-এর 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক হলো, খুবই সহজ, সেম টু সেম, পুরো কপি পেস্ট, শুধু এখানে ডেটাটা চেঞ্জ করা আছে, বাদ বাকি পুরোটাই কপি পেস্ট আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নাও। 8-এর 1 নম্বরটা দেখে নাও, এখানে দুটো অঙ্ক আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x অধিবৃত্তের উপর যে বিন্দুটির
বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। যেই বিন্দুটির কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, খুবই সহজ। তাহলে এখানে ধরে নেব, ধরি বিন্দুটির স্থানাঙ্ক 8/1, ধরি বিন্দুটির স্থানাঙ্ক, দেখে নাও। তাহলে কি আছে এখানে বলেছে কি ভুজ, ভুজ মানে এক্স অক্ষ, তাহলে সেটাকে আমি যদি আলফা ধরি পয়েন্টটা হচ্ছে 2 আলফা হবে, মানে অর্থাৎ ভুজ যা হবে তার দ্বিগুণ হবে, আলফা হলে পয়েন্টটা 2 আলফা। ওকে, এম হলে 2m, এইটাই হয়। ওকে, যা দেবো পি হলে 2p, যা এটা হবে তার অপোজিটটা হচ্ছে এটা, তার ডবল হচ্ছে এটা, কোশ্চেন বলে দিয়েছে। তাহলে কী বের করতে বলে দেখে নাও, তাহলে বলছে কি ভুজের দ্বিগুণ হলে তার স্থানাঙ্ক নির্ণয় কর, তাহলে এর স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত হবে সেটা বের করতে হবে, খুব সহজ বের করবো। তাহলে প্রদত্ত অধিবৃত্ত সমীকরণ, কী হবে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী আছে দেখে নাও 20x। ওকে, এটা তাহলে এই স্থানাঙ্কটা এখানে বসাবো, অতএব বা লিখে দিই এই প্রদত্ত অধিবৃত্তটি আলফা কমা 2 আলফা বিন্দুগামী। তাহলে কী হবে, অর্থাৎ যদি বিন্দুগামী হয় তাহলে আমরা বলতে পারি কি ওয়াই জায়গায় কি আছে 2 আলফার স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু এক্স হচ্ছে আলফা। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু আলফা, তাহলে আলফা কাটবে 4 5 20, তাহলে বা আলফা ইকুয়াল টু কত 5, তাহলে আলফার মান কত পেলাম 5, তার 2 আলফা কত 510। অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে, অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হবে 5,10। এটা দেখেন কত সহজ, এটা বেরিয়ে গেল, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। একইভাবে কিন্তু 9-8-এর 2 নম্বরটাও হবে, একই যেইভাবে আমরা এটা করেছি একইভাবে। ওখানটা শুধু কী বলে দিই দেখো, আমি এটা লিখছি না, শর্টে করে দিচ্ছি, একইভাবে তোমরা লিখে নেবে। আমি জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, শর্টে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্বিতীয় অঙ্কটা কী হচ্ছে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল মানে 36x অধিবৃত্তের উপর যে বিন্দুর কোটি ভুজের 3 গুণ, অর্থাৎ আমি যদি 8/2 বলি, এখানে বলছে কি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে স্থানাঙ্ক, মানে ভুজ হচ্ছে আলফা আর কোটি হচ্ছে ভুজের 3 গুণ, এইটা ইকুয়েশন কী দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x। ওকে, এটা তাহলে ওয়াই আর এক্সের মান বসাবো, তাহলে বসিয়ে দিলে কী হবে দেখে নাও, তাহলে ওয়াই জায়গায় 3 আলফা তার স্কোয়ার ইকুয়াল টু -36 ইন্টু আলফা, তার মানে 3 3 9 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু -36 ইন্টু আলফা, আলফা কাটবে 4 9 36, তাহলে আলফা ইকুয়াল টু কত -4, তাহলে আলফা ইকুয়াল টু যদি -4 হয় তাহলে স্থানাঙ্ক কত হবে আলফা কমা 3 আলফা ইকুয়াল টু কত হচ্ছে -4 কমা 3 4 12 -12, ব্যাস এইটা হচ্ছে নির্ণয় স্থানাঙ্ক। কত সহজে হয়ে গেল দেখে নাও। তাহলে এইভাবে তোমরা একটু লিখে করবো, আমি যা শর্টে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। তো নেক্সট অঙ্ক যাব 10 নম্বরটায়, কী বলেছে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3 আলফা স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ দেখেন এটা, এখানে নতুন একটা থিওরি আমি আলোচনা করে দেবো এখানটায়, মানে এইটা তোমরা যে কোনো অধিবৃত্ত সমাধানের সময় এই থিওরিটা কাজে লাগাবে। এরকম টাইপের যদি অঙ্ক চলে আসে দেখে নাও কীভাবে। তাহলে একটা অধিবৃত্ত যদি থাকে, ধরো না এটা একটা অধিবৃত্ত, এরকম, এটা যে নাভি হচ্ছে ধরলাম এটা নাভি, তাহলে এর স্থানাঙ্ক কত হয় 0,0, এর যেটা এটা যদি এ হয় তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে a,0। তাহলে যে কোনো বিন্দুতে অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, যদি একটা পি বিন্দু নিয়ে নিই, এর স্থানাঙ্ক হবে কি a t², 2at। ওকে, a t² 2at।
তাহলে একটা অধিবৃত্তের উপর যে কোনো অধিবৃত্তের যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক হবে, সাধারণ স্থানাঙ্ক হচ্ছে কি এ টি স্কোয়ার কমা 280। ওকে, এ টি স্কোয়ার কমা 280। ওকে, এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে কি যে কোনো স্থানাঙ্ক হচ্ছে এ টি স্কোয়ার কমা 280। এবার যদি এটা নাভিলম্বর হয়ে যায় তাহলে এখানে এর স্থানাঙ্ক কত 2a হয়, এটা 2 এর দ্বিগুণ হয়ে যায়, তাহলে a কমা 2a, আর এটা কী হয়ে যায় দেখে নাও, এটা হচ্ছে কি a কমা মাইনাস 2a, এটা হয়ে যায়। এখানে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে টি ইকুয়াল টু কত 1 হয়ে যায় প্যারামিটার। এখানে যে টি থাকে সেটা হচ্ছে প্যারামিটার। ওকে, প্যারামিটার হিসাবে টি ইউজ করা। তাহলে নাভিলম্বর এই দুটো বাদে যে কোনো বিন্দুতে যখন আমি কোনো অধিবৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট ধরে নেবো, সেই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে এ টি স্কোয়ার কমা 280। ভালো করে মনে রাখবে, এ টি স্কোয়ার কমা 280। ওকে, এটা মনে রাখবে। তাহলে এটা আমরা কীভাবে এখান থেকে বের করে দেখো, অঙ্কটা সমাধান করবে দেখো না, খুবই সহজে আমরা স্থানাঙ্কটা বের করবো। কোশ্চেন নাম্বার 9। ওকে, এটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখেন, অধিবৃত্তের সমীকরণ প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ কি আছে দেখে নাও। এটা সমীকরণটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটাকে এক নম্বর ধরি, কী বলে, যেটা অধিবৃত্তের উপরে অবস্থিত আছে। ধরি অধিবৃত্তের উপর অবস্থিত পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এ টি স্কোয়ার কমা 280। ওকে, এটা তার মানে আমি যে ছবিটা আঁকি, একটু ছবি আঁকতে হবে অবশ্য। এখানে দেখেন কী বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তার মানে শীর্ষবিন্দু এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর অধিবৃত্তটা হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে শীর্ষবিন্দু, স্থানাঙ্ক 0,0। আর ধরলাম এটা হচ্ছে নাভি, এর স্থানাঙ্ক হচ্ছে a,0। এটা এবার একটা বিন্দু ধরলাম পি বিন্দু, যার স্থানাঙ্ক ধরলাম কি এ টি স্কোয়ার কমা 280, এটা ধরলাম। তাহলে এখান থেকে, ওকে, যদি দেখায় এখান থেকে এটা আর এখান থেকে এটা, তাহলে এখানে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল দেওয়া আছে। এর ক্ষেত্রফলটা কত বলে দেখো, এর ক্ষেত্রফলটা হচ্ছে কি 3a স্কোয়ার। এর ক্ষেত্রফলটা বলে দিয়েছে, বলে দেওয়া যায় কোশ্চেনে। তাহলে এর ক্ষেত্রফল 3a স্কোয়ার। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, এখানে কী বের করতে বলছে, বিন্দুটির স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হবে। খুবই সহজে নির্ণয় করা যায়, কোনো চিন্তার বিষয় নয়। দেখো না, তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো না। তাহলে 0 a,0 আর হচ্ছে কি এ টি স্কোয়ার কমা 280। তাহলে অতএব লিখি, এটা ধরলাম এটা হচ্ছে কি বিন্দু, এটা ও বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু ধরলাম, বা এস নাভি। ওকে, অতএব ত্রিভুজ ও পি এস এর ক্ষেত্রফল এ ইকুয়াল টু ধরলাম। এবার দেখুন ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হয় সেটা হচ্ছে দেখে নাও, হাফ অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস, আমরা এখানে লিখে দিচ্ছি না, যে কোনো একটা ত্রিভুজের যখন সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ এরকম হবে না, যে কোনো একটা ফর্ম্যাটে যে কোনো টাইপের যখন ত্রিভুজ থাকবে সেক্ষেত্রে তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি হাফ অফ, ওকে, আমি মড দিলাম এখানটায়, মড এখানে মান নেওয়ার জন্য, কারণ এটা ক্ষেত্রফল প্লাস মাইনাস আমরা বের করব পরবর্তীকালে। অর্থাৎ প্লাস মাইনাস বলতে আমরা যেই টি যে প্যারামিটারের মান কত হবে সেটা প্লাস মাইনাস আকারে বেরোবে, সেই মানটা বের করার জন্য আমরা মড নিলাম, কারণ ক্ষেত্রফল সর্বদা পজিটিভ হয়। তাহলে এখানে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। ওকে, এটা এবার দেখুন মানটা বসানো যাক 1/2। ওকে, 1/2 x1 দেখে নাও কী আছে, x1-এর এখানে মান আছে কত দেখে নাও, x1টা হচ্ছে কি এখানে দেখে নাও, এটা হচ্ছে x1 x2 x1 y1, এটা হচ্ছে কি x2 y2 x3 y3। তাহলে x1 কত 8 স্কোয়ার,
এ টি স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এইটা জিরো মাইনাস জিরো, এটা প্লাস এক্স টু হচ্ছে কত জিরো, জিরো ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই থ্রিটা কত আছে জিরো মাইনাস 280 প্লাস তারপরে কী আছে দেখে নাও এক্স থ্রিটা কত আছে দেখে নাও এ ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ানটা কত আছে দেখে নাও, ওয়াই ওয়ানটা হচ্ছে কি 280 মাইনাস ওয়াই টু হচ্ছে জিরো, ব্যাস এইটা। তা দেখতে পাওয়া যাচ্ছে জিরো মাইনাস জিরো করলে এটা জিরো হয়ে যাচ্ছে টোটালটা, এটা জিরোর সঙ্গে গুণ আছে তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে, থাকছে শুধু এইটা। তাহলে এখানে পাচ্ছি কি হাফ অফ মড 2² টি, ওকে এটা আমরা পাচ্ছি। আবার আমরা কি জানি, আবার এর ক্ষেত্রফলটা কি a = 3a², তাহলে মান বসালে অতএব দেখে নাও, অতএব আমরা বলতে পারি কি হাফ অফ মড 2² টি = 3a²। তাহলে যদি মড তুলে দিই প্লাস মাইনাস আসবে, তাহলে বলতে পারি কি হাফ অফ ইন্টু 2² টি = প্লাস মাইনাস 3a², স্কোয়ার কাটবে, 2 কাটবে, তাহলে বা টি = 3 প্লাস মাইনাস 3, তা টি এর মান কি প্লাস মাইনাস 3 চলে আসে, ব্যাস। তাহলে মান বসিয়ে দাও, স্থানাঙ্ক পেয়ে যাবে। তাহলে অতএব তাহলে প্লাস মাইনাস মানে দুটো স্থানাঙ্ক হবে, এখানে একটা আর এরকম কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, এরকম। ওকে, এরকম। তাহলে অতএব বিন্দু দুটি স্থানাঙ্ক, বিন্দুগুলির স্থানাঙ্ক দেখে নাও। তাহলে প্রথমটা কত হবে, প্রথম প্লাস টি, এটা প্লাস টি হবে, তাহলে টি = 3, টি স্কোয়ার 3 স্কোয়ার করে 9, তাহলে 9a, টি হচ্ছে 3 × 6a, টি এর মাঝে 3 বসিয়ে দিই, দেখো 3 স্কোয়ার করলে 9 পজিটিভ, এখানে টি = কত পজিটিভ 3 বসালাম, তাহলে 9a 3 × 6 6a, এবং অপর বিন্দুটি হলো, অপর বিন্দু যদি টি = আমরা নেগেটিভও বসাই টি স্কোয়ার, তাহলে 9a হয়ে যাবে, 9a, টি এর -3 হলে তাহলে এটা মাইনাস হয়ে যাবে -6a। তাহলে বিন্দু দুটির স্থানাঙ্ক কত হবে 9a 6a, 9a, -6a, একদম অপোজিটে হয়ে যাবে, অর্থাৎ এদিকেও ক্ষেত্রফল হবে এদিকেও হবে, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে কীভাবে করলাম দেখো নাও, যে আমরা যখনই কোনো বৃত্তের উপর কোনো একটা বিন্দু করবে বা অধিবৃত্তের উপরে, প্রত্যেকটা অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি স্থানাঙ্ক নিই, সেটা হবে কি a² 2a t, সেইটা ধরে আমরা টি এর মান বের করে স্থানাঙ্কটা বের করতে পারলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 10 কী বলেছে দেখে নাও, সঞ্চারণশীল বিন্দু a² 2a t এর সঞ্চার পথ কোন প্রকারের শঙ্কুচ্ছেদ? খুবই সহজ, অধিবৃত্ত। তাহলে বলবো কি সঞ্চারণশীল বিন্দু a² 2a t এর সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তের শঙ্কুচ্ছেদ, অধিবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে কি অধিবৃত্তের স্থানাঙ্ক। ওকে, তাহলে এটা শঙ্কুচ্ছেদটা কী হবে অধিবৃত্ত। নেক্সট, ওই সঞ্চার পথের সমীকরণটি নির্ণয় করো। তা সঞ্চার পথের সমীকরণটা খুব সহজেই নির্ণয় করা যাবে দেখুন। তাহলে বলবো কি সঞ্চার পথ সমীকরণ হচ্ছে কি অধিবৃত্ত, এবং সেই অধিবৃত্তের সমীকরণটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। 10 অতএব বা বলতে পারি প্রদত্ত x = a² এবং y = 2a t, তাই না? এটা তো দেওয়া আছে x = a² y = 2a t, কারণ দেখে নাও a² 2a t, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এবার দেখেন এদের মধ্যে সঞ্চার সমীকরণটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এটা পেয়েছি, তাহলে বা বলতে পারি কি y = 2a t, তাহলে বা y² যদি স্কোয়ার করে দিই 4, বা আমি এখানে করছি 2a t তার হোল স্কোয়ার, ভালো করে বুঝে নাও এটাকে 1, তাহলে বা y² = 4a² t², তাহলে বা বলতে পারি কি y² = 4a × a t², করতে পারি a² t²কে। এবার a t² মানে কি x, তাহলে বা বলতে পারি কি y² = 4ax, আসলে যেহেতু a t² = x।
ওকে ব্যাস, তাহলে এইটা হচ্ছে কি সঞ্চারপথের সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 11 কী বলছে দেখে নাও। 11-এর প্রথমে 1 নম্বরটা কী বলছে দেখে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের উপর অবস্থিত এমন বিন্দু নির্ণয় করো যার নাভিলম্ব দূরত্ব 4 একক। নাভিলম্ব দূরত্ব কত বলছে? 4 একক। খুবই সহজ দেখে নাও, খুবই সহজ আছে এটা, মানে একটু কনসেপচুয়াল আছে কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। কীভাবে করবো দেখো নাও। কোশ্চেন নাম্বার 10, ওকে কোশ্চেন নাম্বার 11, ওকে কোশ্চেন নাম্বার 11 কী বলেছে দেখে নাও। একটি অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ সেটা কী হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। ওকে, অতএব নাভিলম্বের দূরত্ব দৈর্ঘ্য ইকুয়াল টু 4a। ওকে, দৈর্ঘ্য 4a ইকুয়াল টু 8, তাহলে বা a ইকুয়াল টু 2। ওকে, a ইকুয়াল টু, তাহলে নাভির স্থানাঙ্ক, তাহলে অতএব নাভির স্থানাঙ্ক a,0 ইকুয়াল টু 2,0। ওকে, এটা এবং না অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক, ধরি অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা কি জানি? a² 2at, তাই না? তাহলে এর মান তো আমরা জেনে গেছি, তাহলে এর কত 2, তাহলে 2t² 40। ওকে, এটা তাহলে আমরা এটা জেনে গেছি। তাহলে কী দেখো না কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত, যেখানে এখানে একটা অধিবৃত্ত আছে। ওকে, এটা নাভি, তার স্থানাঙ্ক 2,0 পেয়ে গেছি, এটা 0,0। নাভি থেকে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক পি, তার কত হচ্ছে 2t² 40। এইটা এখান থেকে এর দূরত্ব কত বলেছে? 4 একক। এটা বলে দিই, দেখে নাও কী বলেছে কোশ্চেনটায়, দেখে নাও। অধিবৃত্তের অবস্থায় এমন বিন্দু নির্ণয় করো যার নাভির দূরত্ব হচ্ছে 4 একক। তাহলে আমি সেই বিন্দুটা ধরলাম কি 2t² 40, কারণ যে কোনো আরবিটারি বিন্দু হচ্ছে কি a² 2at অধিবৃত্তের, এর মান পেয়ে গেছে 2, তাহলে দূরত্ব 2t² 40 এটা। ওকে, তাহলে এটা স্থানাঙ্ক 2, নাভির স্থানাঙ্ক s, আর এটা p স্থানাঙ্কটা, তাহলে এদের মধ্যে 2t² 40। এবার দেখে নাও এখানে দূরত্ব হচ্ছে 4 একক, তাহলে বলতে পারি অতএব s এবং বা নাভি থেকে p বিন্দু দূরত্ব sp ইকুয়াল টু √x1 মাইনাস x2²। ওকে, x1 2t² মাইনাস 2 স্কোয়ার, x1 মাইনাস x2 স্কোয়ার, আর y1 40 মাইনাস 0 তার স্কোয়ার। এইটা এবার এসপিটা কত আছে? 4 একক, তাহলে বা 4 ইকুয়াল টু রুট অফ, তাহলে স্কোয়ারটা ভাঙি, এখানটায় স্কোয়ার ভাঙলে কী হবে দেখে নাও। 2t² আছে, তাহলে 4t⁴ a স্কোয়ার, তাহলে 4t⁴ a স্কোয়ার প্লাস b স্কোয়ার 4 মাইনাস 2ab, 2 2 4, 4 2 8, 8t²। দেখেন এটা পাওয়া যাবে এ স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে 4, t² করলে 4, t⁴ b স্কোয়ার, 2 স্কোয়ার 4 মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, 2 2 4, 4 2 8, 8t² হয়ে গেল। নেক্সট প্লাস 4 4 16, 16t²। এটা এবারে একটা কাজ করি, উভয় পক্ষে স্কোয়ার করে রুটটা তুলে দিচ্ছি আমি, তাহলে বা 16 4 4 16, 4t⁴ মাইনাস 8t² প্লাস 16t², তাহলে কত হচ্ছে? তাহলে 8 হবে, 8 2 16, তার মানে হচ্ছে প্লাস
টি স্কোয়ার, এখানে +4 আছে, +4। তাহলে এখানে 4 কমন যাবে, এখানে 4 কাটা যাবে, তাহলে বা বলতে পারি কি t⁴ প্লাস 4 2 8 2t স্কোয়ার প্লাস 1 = 4। দেখে না এটা হচ্ছে কি, আমি কী করলাম এখানে 4 কমন নিলাম, তাহলে 2t স্কোয়ার, 4 2 8 2t স্কোয়ার প্লাস 1, 4 4 16, কাটাকুটি করলাম 4 হয়ে গেল। এবারে কী পেলাম দেখে না, ইকুয়েশনটা এটা পেয়েছি দেখে না, চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজেই সমাধান হয়ে যাবে। এখানে পি বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলেছে। ওকে, তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও। এখানে একটা কাজ ধরে নেবো, ধরি ওকে, এখানে যে টি আছে টি স্কোয়ার ধরলাম, টি স্কোয়ার ইকুয়াল টু আমি ধরলাম কি এখানটায় পি ধরলাম, বা পি তো ধরা দেওয়া আছে আমার, এখানে ধরলাম কি জেড, ধরি জেড। ওকে, টি স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে কি ইকুয়েশন আসবে দেখে নাও, জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 - 4 = 0। 4টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে বা তাহলে কী হচ্ছে দেখে নাও, জেড স্কোয়ার প্লাস 2z - 3 = 0। তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করলেই আমার অ্যান্সারটা চলে আসবে দেখে নাও। আর মিডিল টার্ম ফ্যাক্টর করলে কী হবে দেখে নাও, তাহলে বা 3 1 3, তার মানে জেড স্কোয়ার 3 1 3 প্লাস 3z মাইনাস জেড মাইনাস 3 = 0। তাহলে এখানে জেড কমন নিলে জেড প্লাস 1 মাইনাস 1 কমন নিলে জেড, জেড প্লাস 3 = 0। মানে অতএব দ্য বা জেড প্লাস 3, জেড মাইনাস 1 = 0, এটা পেয়েছি। তাহলে দেখে নাও, তাহলে অতএব জেড প্লাস 3 = 0 বা জেড = -3। তাহলে বা জেডের মান কি টি স্কোয়ার, = -3। তা টি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, টি ইকুয়াল টু √(-3) প্লাস মাইনাস, তাহলে এটা হবে না। ওকে, আর একটা পর দেখে নাও, আবার জেড -1 = 0, তাহলে বা জেড = 1, তাহলে বা টি স্কোয়ার = 1, তাহলে বা টি = +-1। এইটা হবে না, কারণ এটা কাল্পনিক, √(-3) মানে রুটের ভিতরে মাইনাস থাকে কি, সেটা কি ইমাজিনারি, মানে কাল্পনিক হয়ে যায়, এটা কখনো হবে না। তাহলে টি নট ইকুয়াল টু √(-3), তাহলে অতএব টি = +-1। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখো, টি এর মান বসালে, তাহলে অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক দেখো 2t, টি এর মান 1 আছে, তাহলে 2, 4 এবং 2, -4। টি এর মান +1 হলে 2, 4 আর মাইনাস 2, -4। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে কি, কোশ্চেন নাম্বার 11-2, y² = 20x অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর ভুজ 7 হলে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। কি বলছে, ভুজ। ওকে, একটি বিন্দুর ভুজ 7 হলে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো, খুবই সহজ। এখানে কীভাবে নির্ণয় করো দেখুন, কোশ্চেন নাম্বার 2, 11-2। ওকে, কী বলেছে, এই হচ্ছে আমার ধরলাম অধিবৃত্ত আছে। ওকে, অধিবৃত্তের সমীকরণ কি, y² = 20x। বলেছে কি, এই সমীকরণের ভুজটা কত হচ্ছে, ভুজটা বলেছে দেখে নাও, উপর অবস্থায় এমন একটি বিন্দু নির্ণয়, উপর অবস্থায় একটি বিন্দুর ভুজ 7 হলে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব কত। দিলাম এটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, এটা নাভি, এটা দিলাম এর নাভি স্থানাঙ্কটা আমি বের করব। এটা বলছে 7 বলেছে, 7, আমি আলফা ধরলাম, 7, আলফা, 7, আলফা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি 7, আলফা। তাহলে ধরে দিই, এখানে ধরি বিন্দুটির স্থানাঙ্ক 7, আলফা। ওকে, 7, আলফা। তাহলে ওই বিন্দু থেকে নাভির দূরত্ব কত হবে, নাভির দূরত্ব কত, সেই দূরত্ব বের করতে হবে। ওকে,
খুবই সহজে বের করো, তাই না? তাহলে প্রথমে এখানটায় বসাচ্ছি, নাভিলম্বের দৈর্ঘ্যটা আগে বের করি, দেখে নাও। দৈর্ঘ্য 4a ইকুয়াল টু 20, তাহলে a ইকুয়াল টু 4 5 20 5, নাভি স্থানাঙ্ক 5,0, তাহলে আমরা পেয়ে গেলাম নাভি স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবারে 7, এ বিন্দুর এর মানটা পেয়ে গেলেই হয়ে যাবে। তাহলে অতএব আবার 7, আলফা, আবার অধিবৃত্তটি 7, আলফা বিন্দুগামী। তাহলে অতএব বলতে পারি কি, ওয়াইয়ের জায়গায় কি, ওয়াই আলফা বসাবো, আলফা স্কোয়ার ইকুয়াল টু 20 × 7, তাহলে বা আলফা স্কোয়ার ইকুয়াল টু 7 × 2 = 140, তাহলে বা আলফা ইকুয়াল টু কত, √140। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত পেলাম, আলফা ইকুয়াল √140, √140, এই তাহলে আলফা হলো। অতএব বিন্দুটির স্থানাঙ্ক তাহলে এখানে বলতে পারি কি, অতএব অধিবৃত্তের উপর অবস্থিত, অতএব অধিবৃত্তের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে দেখো, 7, √140। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ওই বিন্দুর স্থানাঙ্ক সেটা পেয়ে গেলাম, কিন্তু দূরত্বটা বের করতে বলেছে। তাহলে এটা পি বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু। তাহলে অতএব নাভি থেকে বিন্দুটির দূরত্ব হবে, অতএব নাভি থেকে বিন্দুটির দূরত্ব হবে এসপি। ওকে, এসপি, এটা পি বিন্দু হচ্ছে এসপি ইকুয়াল টু √, ওকে, এখান থেকে এটা তাহলে 5, 0 আছে, 7 x1 - x2, 7 - 5 তার স্কোয়ার প্লাস √140 - 0 তার স্কোয়ার, y1 - y2। তাহলে কত পাচ্ছে দেখুন, এটা তাহলে ইকুয়াল টু √7 থেকে 5 বাদ, 5 6 7 2, 2 স্কোয়ার করলে 4, আর √140 স্কোয়ার করলে 140, তাহলে কত হচ্ছে √144, এটা হচ্ছে কি 12। তাহলে এসপির দূরত্ব কত হচ্ছে 12 একক। দেখুন কত সহজে এটা বেরিয়ে গেল। তাহলে এর দূরত্ব কত হবে 12 একক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে কীভাবে করলাম দেখুন, আরেকবার দেখে নাও। প্রথমে আমি নাভিলম্বের দূরত্ব থেকে শীর্ষ থেকে নাভির দূরত্বটা বের করলাম, এর মান পেয়ে, তাহলে 5, a পেয়ে গেলাম। তাহলে এই স্থানাঙ্ক বের করতে হবে, 7 বলে দিচ্ছি। ওকে, তাহলে যেহেতু এই বিন্দুটি এই অধিবৃত্তের উপর অবস্থিত, তাহলে এক্স আর ওয়াই জায়গায় এই বিন্দুর বসিয়ে আলফার মানটা পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এখান থেকে দূরত্ব বের করো, এইটাই কাজ ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 12 দাগে দুটো অঙ্ক আছে, দেখে নাও। একই টাইপের অঙ্ক আছে, কী বলে দেখে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x অধিবৃত্তের সাপেক্ষে 3, 6, 4, 3 এবং 1 - 3 বিন্দু তিনটির অবস্থান নির্ণয় করো। অবস্থান বলতে অধিবৃত্তের ভিতরে অবস্থিত, বাইরে না অধিবৃত্তের উপরে, সেটা বের করতে বলছে। খুবই সহজ। দেখো না, এই থিওরিটা আমি তোমাদের আগে বুঝিয়ে দিই, যে তুমি কি করে বুঝতে পারবে কোন একটা বিন্দু অধিবৃত্তের কোনখানে অবস্থিত, অর্থাৎ অধিবৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত না অধিবৃত্তের উপরে অবস্থিত, কিভাবে বুঝবে দেখে নাও। খুবই সহজ। আমরা জানি যে কোনো একটা সাধারণ অধিবৃত্ত সমীকরণ y² = 4ax, তাহলে প্রথমে করবো কি, বা y² - 4ax = 0, এটা হবে। দেখে নাও, যদি কেস 1 y² - 4ax > 0 হয়, তাহলে বিন্দুটি x, দেখে না x1 y1 যদি মান বসায় y1 x1 বসিয়ে যদি > 0 হয়, অর্থাৎ এর মানটা 0 থেকে বেশি হয়, তখন বিন্দুটি x1, y1 বিন্দুটি অধিবৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কী বলবে এখানটায়,
এটা বলবো কি x1, y1 বিন্দুটি অধিবৃত্তের বাইরে অবস্থিত। ওকে, কেস 2, যদি y1 স্কোয়ার মাইনাস 4a x1 ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ y1 x1 y1 মানে এমন বসানোর ফলে দেখা যাচ্ছে সেটার মান 0 আসছে, তাহলে এটা কি অধিবৃত্তের উপরে অবস্থিত। x1, y1 বিন্দুটি অধিবৃত্তের ভিতরে অবস্থিত। ওকে, কেস 3 বুঝতেই পারছো, যদি y1 স্কোয়ার মাইনাস 4a x1 লেস দ্যান 0 হয়, তাহলে অবশ্যই x1 এবং y1 বিন্দুটি অধিবৃত্তের মানে এটা ভিতরে না, ইকুয়াল তো এটা ভিতরে হবে না, এটা অধিবৃত্তের উপর, এটা ভিতরে। তাহলে অধিবৃত্তের দেখলাম এটা হচ্ছে অধিবৃত্ত, যদি ভিতরে হয় বিন্দুটা ভিতরে হলে y1 স্কোয়ার মাইনাস 4a x1 লেস দ্যান 0 হবে, বাইরে বিন্দুটা হলে y1 স্কোয়ার মাইনাস 4a x1 গ্রেটার দ্যান 0 হবে, আর বিন্দুটা এখানটায় হলে তাহলে সেটা কী হবে y1 স্কোয়ার মাইনাস 4a x1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এই হিসাবে যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে সেখানে যে বিন্দু বলে দেয় সেই বিন্দুর মানটা বসিয়ে দেখবে যে 0 হচ্ছে লেস দ্যান 0 হচ্ছে, 0 থেকে কম হচ্ছে না, 0 থেকে বেশি হচ্ছে না, 0 সঙ্গে সমান হচ্ছে, তার উপর বেস করে কোথায় অবস্থিত বলতে পারবে। তাহলে এটা আমি সহজে তোমার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে সমীকরণটা কী দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 12 এ। ওকে, কী দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 9x, তাহলে বা y স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু 0, তাই না? এর মানটা বসাও। প্রথম বিন্দুটা কী বলেছে, 1 নম্বর বিন্দুটা কী বলেছে দেখে নাও, 1 নম্বর বিন্দু বলেছে 3,6, তাহলে কী হবে দেখে নাও, মানটা বসানো যাক। y এর জায়গায় 6 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 3, তাহলে কত হচ্ছে দেখে নাও 36 মাইনাস 3 6 18, তাহলে এটা কি পজিটিভ হবে, তাহলে গ্রেটার দেন 0। 36 মাইনাস 18 কত, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 মানে 18, তাহলে গ্রেটার দেন 0। তাহলে বিন্দুটি কোথায় অবস্থিত, বাইরে। ওকে, তাহলে অধিবৃত্তের বাইরে অবস্থিত। 2 নম্বরটা দেখো না গ্রেটার দেন হয়েছে, গ্রেটার দেন হলে বিন্দুটি অধিবৃত্তের বাইরে অবস্থিত। নেক্সট বিন্দুটা দেখে না কী বলেছে, নেক্সট বিন্দুটা এখানে দিয়েছে কত 4,3, তাহলে এই বিন্দুটা চেক করবো, কীভাবে চেক করে দেখে নাও, এটা সমীকরণ আমার আছে, তাহলে y এর কী আছে, y এর জায়গায় 3 স্কোয়ার মাইনাস 9 ইন্টু x 4, তাহলে ইকুয়াল টু কত আছে দেখো 3 3 9 মাইনাস 4 9 36, তাহলে নেগেটিভ, তাই না? তাহলে মাইনাস 4 9 36, 3 আছে 3 3 9, তাহলে 9তে কয় দাও 16, 9তে কয় দাও 7। ওকে, আর এটা 2 27 লেস দ্যান 0, তাহলে কোথাও অবস্থিত, ভিতরে। ওকে, তাহলে অধিবৃত্তের ভিতরে বিন্দুটি অবস্থিত। তাহলে বোঝা যাচ্ছে খুব সহজে আমরা মান বসিয়ে বের করতে পারি কোথায় অবস্থিত। নেক্সট আছে আর একটা বিন্দু, পরের বিন্দুটা কথা বলে দেখে নাও, সেই বিন্দুটা আছে কি 1,3 এইটা কোথায় অবস্থিত, তাহলে y স্কোয়ার মাইনাস 9x, তাহলে y হচ্ছে -3, তার স্কোয়ার মাইনাস 9 ইন্টু 1, তাহলে 3 3 9 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এটা কি অধিবৃত্তের উপরে। তাহলে এখানে কি পেলাম, প্রথম বিন্দুটা কোথায়, বাইরে অবস্থিত, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে কি ভিতরে অবস্থিত, আর তৃতীয় নম্বর যেটা বলেছে বিন্দুটা সেটা হচ্ছে কি অধিবৃত্তের উপরে অবস্থিত। ওকে, এটা নেক্সট বি বলছে দেখে নাও, এর মান কত হলে 8,4 বিন্দুটি y স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 4x অধিবৃত্তের একটি অন্তস্থ বিন্দু হবে, অর্থাৎ ভিতরে হবে। তাহলে ভিতরে হতে গেলে কী হবে, লেস দ্যান 0 হতে হবে। খুবই সহজ দেখে নাও, একই কনসেপ্টের অঙ্ক। কোশ্চেন নাম্বার 12b, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax বলে দিচ্ছে, তার মানে বা y স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0।
এবার যে 8,4 বিন্দু কোথায় অবস্থিত, মানে ভিতরে অবস্থিত হলে এর মান কত হবে? 8,4 বিন্দু ভিতরে অবস্থিত হলে তাহলে মান কত হবে এখানে? তাহলে অতএব প্রদত্ত শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আর বলতে এখানে লিখে দিচ্ছি, নাহলে 8,4 বিন্দুটি অধিবৃত্তের ভিতরে অবস্থিত হলে কী হবে দেখো, ওয়াই জায়গা কত 4 স্কোয়ার মাইনাস 4a ইন্টু এক্সের মান কত 8 লেস দ্যান 0। তাহলে ভিতরে অবস্থা হলে এটা লেস দ্যান 0 হতে হবে। তাহলে বা 4 4 16 মাইনাস 4 8 32 32a লেস দ্যান 0। ওকে, এইটা তাহলে দেখে নাও 16 1 16 16 দুগুণে 32, তাহলে 16 যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে কত 1 মাইনাস 2a লেস দ্যান 0, তাই না? দেখে নাও 1 মাইনাস 16 দুগুণে 32। ওকে, তাহলে এটা হচ্ছে, দেখে নাও, তাহলে বা আমরা বলতে পারি কি, যদি প্লাস দুদিকে 2a দিই তাহলে 1 লেস দ্যান 2a, তাহলে বা 1/2 লেস দ্যান a। তাহলে এখানে বলতে চাচ্ছি কি a গ্রেটার দ্যান হাফ। তাহলে এর মান হাফের থেকে বেশি, অর্থাৎ a গ্রেটার দ্যান হাফ হলে তবে এটা ভিতরে অবস্থিত হবে। ওকে, তাহলে এইভাবে এর মানটা গ্রেটার দ্যান হাফ হবে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও 12 নম্বর অঙ্কটা খুবই সহজ ছিল, শুধু 3টে কখন কেসগুলো, কেস 1 কেস 2 কেস 3 মনে রাখতে পারলি খুব সহজে এরকম অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।